Hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. So আজকের যে টপিক হবে আমাদের সেটা হচ্ছে ক্যাপাসিটার অফ এমসিকিউ এবং পার্ট নাম্বার 6 দ্যাট ইজ অফ আমাদের হচ্ছে কে প্রথম 1 to 5 পার্ট আপলোড হয়েছে এবং তার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি পার্টগুলো তোমরা গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো বা উপরের আই বাটনে দেখতে পারো এবং সেখান থেকে তুমি সমস্ত লিংক পাবে এবং ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল সমস্ত কিছু লিংক প্রোভাইড করা আছে। তোমরা সেগুলো চেক করো এবং তোমাদের দরকার মতো তোমরা সেইগুলো হচ্ছে কে দেখতে পারো বা দেখে নাও। সো বিফোর অ্যাকচুয়ালি স্টার্টিং অফ, হাই দিস ইজ সুজিত টু টেক টুডেস ক্লাস উইথ ইউ। অ্যান্ড সবার উদ্দেশ্যে আরো একটাই কথা, যারা প্রথমবার চ্যানেলটাকে করছো ভিজিট, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে করে দাও ফ্রি, পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে দিও। সো আজকের হবে পার্ট নম্বর 6। সো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক, আজকের সেশন শুরু করা যাক। সো আজকে যেটা টার্গেট হবে আমাদের সেটা ছায়া বুক থেকে আমরা কিছু এমসিকিউ করব, দ্যাট ইজ অফ 36 থেকে শুরু করব এবং মোর এমসিকিউ করার চেষ্টা করব। এবং তোমাদের মধ্যে থেকে প্রচুর রিকোয়েস্ট এসেছে স্যার এমসিকিউ গুলো করান। সো ফর ইউর ওয়ান রিকোয়েস্ট ডিম্যান্ড আমরা হচ্ছে আজকের কিন্তু হচ্ছে কে এমসিকিউ পার্টটা শুরু করছি এবং পার্ট নাম্বার 6। চলো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন এইরকম একটা বলে দিয়েছে যে 4 করে মাইক্রোফ্যারাডের ক্যাপাসিট্যান্স আছে আর এটা 2 আছে। সো you have to find out the capacitance between A and B, অর্থাৎ A আর B এর মধ্যে যে তুল্য ধারকত্ব আছে বা তুল্য ধারকত্ব হবে সেই তুল্য ধারকত্বটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এটাই হচ্ছে তোমাদের প্রশ্ন। নাও এবার কি করবে, সবসময় যখন এরকম প্রশ্ন থাকবে এ আর বি পয়েন্ট, পি আর কিউ পয়েন্ট, এ পি পয়েন্ট, যে কোনো পয়েন্টের মধ্যে তুল্য ধারকত্ব বার করতে দিক, তুল্য রোধ বার করতে দিক, যে কোনো কিছু যদি তুল্য কিছু বার করতে দেয়, দেন ইউ হ্যাভ টু গো ফর দ্যাট 2 পয়েন্টস। ঠিক আছে, তোমরা কি করবে তাহলে, তোমরা এখান থেকে এ পয়েন্ট থেকে একটা তার বের করে নাও অ্যাজ ইট ইজ, আর এইখান থেকে একটা তার বার করে নাও অ্যাজ ইট ইজ, অর্থাৎ এ আর বিটাকে ভালোভাবে আইডেন্টিফাই করে নাও। করে নেওয়ার পরে তুমি যেটা করবে, তোমাকে এ আর বি পয়েন্টে কিন্তু হারালে চলবে না। তুমি যদি এ আর বি পয়েন্টটাকে হারিয়ে ফেলো, অর্থাৎ এ আর বি পয়েন্টটাকে মিসম্যাচ করে ফেলো, তাহলে কিন্তু তোমার অ্যান্সার রং আসবে ডেফিনেটলি। তাহলে আমরা এখানটা কি করব, তাহলে তোমরা এখানে বুঝতে পারছো এই পয়েন্টের সঙ্গে আর এই পয়েন্টটা এটা হচ্ছে সেম পোটেনশিয়ালের পয়েন্ট, এবং এই পয়েন্টের সঙ্গে এবং এই পয়েন্টটা সেটা হলো সেম পোটেনশিয়ালের পয়েন্ট, এবং আমরা জানি সেম পোটেনশিয়ালে যুক্ত থাকলে তারা হচ্ছে প্যারালাল কানেকশন হয়, তাই তো? তাহলে যদি প্যারালাল কানেকশন হয় তাহলে এইটার পরের যে তুল্য সার্কিট হবে সেটা নিশ্চয়ই এরকম হওয়া উচিত। এইখান থেকে 4, এইখান থেকে আবার 4 আসছে, এইখান থেকে আবার 4 গেল, এই পয়েন্টটা ছিল আমাদের এ, এবং এই 2 আর এই 2 যেহেতু ইন প্যারালাল কানেকশন তাহলে তারা 2 + 2 4 দেবে। বিকজ অফ প্যারালাল সার্কিট রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে 1 করে হয় এবং ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে তারা অ্যাডিশন হয়, তাই তো? তাহলে তুমি এই পয়েন্টটাকে এখন এ বি এইভাবে দেখতে পাচ্ছ, এবং এটাও 4, এখন এটাও 4, এটাও 4, এটাও 4 মাইক্রোফ্যারাড। নাও তুমি এবার কিভাবে ভাবতে পারো এ আর বি পয়েন্টটাকে, তুমি তাহলে এইভাবে ভাবতে পারো, এটাকে তুমি যদি গাড়ির স্টিয়ারিং এর মতো ঘুরিয়ে দাও তাহলে তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে বা চিনতে বা অ্যানালিসিস করতে তোমাকে সুবিধা হয়। তাই তুমি এটাকে এরকম ঘুরিয়ে দাও, মানে তুমি হচ্ছে কি এ পয়েন্টটাকে এখানে নিয়ে আসো আর বি পয়েন্টটাকে এখানে নিয়ে যাও, মানে এইটার তুল্য যে ছবি হতে পারে সেটা এইরকম কি হতে পারে না, এইরকম কি হতে পারে না? দেখো এ আর বির মধ্যে কি আছে, এ থেকে বির মধ্যে এইটা কানেকশন আছে, এই 4 ইন সিরিজ আছে, আবার এ থেকে এই বি এর মধ্যে এই 4 কিন্তু সিরিজ কানেকশন আছে। তাহলে এইখানে 4 থাকলো, এইখানে আবার 4 থাকলো, এবং এখানে আবার একটা ক্যাপাসিট্যান্স থাকলো যেটার ক্যাপাসিটার তাহলে যার ক্যাপাসিট্যান্স হচ্ছে 4। তাহলে নাও এইটার পরবর্তী ফিগার আমরা কিন্তু এইভাবে ভাবতে পারি, ঠিকঠাক? এর পরবর্তী ফিগার এইটা ভাবতে পারি। তাহলে এটা এখন 4, এটা 4, এটা 4, এটা 4। এইবার কি হতে পারে, এইবারে দেখো এই 4 ইন সিরিজ কানেকশন আছে। এবার সিরিজে কি হয়, আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স জানি, ইন সিরিজ
C1 C2 by of C1 plus of C2 because তারা হয় 1 by C equivalent সমান সমান 1 by C1 plus 1 by C2 তারপরে নিশ্চয়ই এটা আসে তাই তো। তাহলে 4 আর 4 এর তুল্য যে ছবিটা হবে বা 4 আর 4 এর যে তুল্য ধারকত্বটা হবে সেটা নিশ্চয়ই 4 4 বসা 4 4 16 by of 8 that is of 2। তাহলে এই জিনিসটা তোমার 2 দেবে এবং এই জিনিসটাও তোমার 2 দেবে। তাহলে এ আর বি এর মধ্যে তুমি এখন কি দেখতে পাচ্ছ, ওপরে একটা 2 আছে, তলায়ও একটা 2 আছে। তাহলে ওপরে 2 মাইক্রোফ্যারাড, নিচে 2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে তোমার এ এন্ড সেই বি পয়েন্ট। দেখো আমরা এ আর বি পয়েন্টটাকে কিন্তু হারাইনি, ঠিকঠাক। তাহলে এ আর বি পয়েন্টের মধ্যে দুটো মাইক্রোফ্যারাড আছে ক্যাপাসিট্যান্স এবং তারা হচ্ছে ইন প্যারালাল কানেকশন আছে। তাহলে কি হবে নাও, গট ইট, ঠিকঠাক একদম। তাহলে সি এ বি যেটা হবে সেটা হচ্ছে কি 2 প্লাস অফ 2 দ্যাট ইজ অফ 4 মাইক্রোফ্যারাড বিকজ তারা হচ্ছে কি প্যারালাল কানেকশনে আছে। তাহলে 4 মাইক্রোফ্যারাড তোমাদের হবে অ্যান্সার, ঠিকঠাক। চলো গোয়িং টু দ্য হচ্ছে নেক্সট কোশ্চেন দ্যাট ইজ অফ 37। সো নাও সেকেন্ড কোশ্চেন দ্যাট ইজ অফ 37 কি বলেছে দেখো, 3, 9 এবং 18 মাইক্রোফ্যারাডের 3টি ধারককে একবার শ্রেণীতে কানেক্ট করা হয়েছে এবং একবার সমান্তলে কানেক্ট করা হয়েছে। উভয় ক্ষেত্রে তুল্য ধারকত্বের রেশিও জানতে চেয়েছে। দিস ইজ মোস্ট ইজি প্রবলেম, তাই না? এটা জল ভাতের মতো প্রশ্ন। তাহলে আমরা কি করব, 3, 9, 18, 3, 9 আর 18 এটা সিরিজ হলো। 3, 9 and 18 are in parallel connection. তাহলে হয়ে গেল এটা 3, 9 and 18. And you know how to calculate in parallel combination and series combination. তাহলে C parallel combination কি হবে, just 3 plus 9 plus of 18, তাহলে 9 3 12 আর 18 আর 12 30 মাইক্রোফ্যারাড। And for series connection আমরা যদি তুল্য ধারকত্বটাকে ধরে নিই 1 by CS, that is 1 by 3, 1 by 9 plus of 1 by 18 হওয়া উচিত। এবং এদের তুমি যদি এলসিএম করো তাহলে 18 হবে, এখানে 3 থেকে 6, 9 থেকে 2, 18 থেকে 1। তাহলে 1 by CS যেটা পাচ্ছি 9 by of 18 পাচ্ছি এবং CS যেটা পাচ্ছি সেটা 2 মাইক্রোফ্যারাড পাচ্ছি, তাই তো। এবার তোমাদের জানতে চেয়েছে এটা রেশিও। তাহলে উভয় ক্ষেত্রে আগে কি বলা আছে, আগে দেখো সিরিজ বলা আছে। তাহলে তোমাদের রেশিও যেটা দাঁড়াবে CS is to CP that is of 2 is to 30 that is 1 is to 15. So here goes your option number A. Option A and answer is 1 is to 15. So I hope clear. Vision easy MCQ. ठीक-ठाक. चलो going to the next that is of 38. चलो. So now looking for MCQ 38. That is the picture is given here like this and you have to find out the capacitance that is of equivalent capacitance between the point A and B এবং তোমাকে এই চিত্রে A আর B পয়েন্টের মধ্যে তুল্য ধারকত্ব বের করতে হবে। সো এটা ইজ কোয়াইট সিম্পল, তাই না? কোয়াইট সিম্পল প্রবলেম। সো একটা জিনিস তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে দেখো এই রকম যখন কানেকশন থাকে একটা তারের সঙ্গে আর একটা তারের যখন ছেদ থাকে দ্যাট ইজ অফ হচ্ছে কি ছেদ বিন্দু, তখন সেই ছেদ বিন্দুতে তখন সেই রেখাগুলোকে আমরা এইভাবে ড্র করি, ঠিক আছে? তাহলে দ্যাট ইজ হচ্ছে এটা একটা পিওর ইন্টারসেকশন পয়েন্ট, বাট ইজ পিওর ইন্টারসেক্ট পয়েন্ট, অর্থাৎ এখানে ছেদ করেছে। কিন্তু আর ছেদ করা মানে হচ্ছে কি ফ্রম দ্য অ্যাঙ্গেল অফ ইলেকট্রিসিটি, তুমি হচ্ছে ইলেকট্রিসিটির অ্যাঙ্গেলটা বলতে পারবে তারা হচ্ছে সেম পোটেনশিয়ালের থাকে। যেমন হচ্ছে গ্রাফে যেমন দুটো পয়েন্টকে ছেদ করলে আমরা হচ্ছে বলতাম সলিউশন, ইট ইজ এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু, এবং কোনো একটা জায়গায় এখানটা ছেদ করার মানে হলো তাদের পোটেনশিয়াল কিন্তু সেম, অর্থাৎ তাদের কানেকশন হচ্ছে সেম। কিন্তু হিয়ার ইজ নট দ্য সেম কেস বিকজ এখানে দেখো এরকম একটা করা আছে, এইটাকে বলা হয় জাম্প করানো। কি বলা হয়? জাম্প করানো। মানে এটা তোমাকে বোঝাচ্ছে দ্যাট ইজ এই যে ডায়াগোনাল লাইনটা আছে আর এই ডায়াগোনাল লাইনটা একে অপরের সঙ্গে ছেদ করেনি, দ্যাট ইজ ওপর নিচে আছে, ঠিক? মানে ওই দুটো তার একে অপরের সঙ্গে কোথাও ইন্টারসেক্ট করেনি। সো দিস ইজ দ্য রিজন, দ্যাট ইজ ওয়াই এইরকম একটা করা হয়েছে, ঠিক আছে? এরকম একটা এই সিম্বলটাকে বলা হয় জাম্প করানো। ওকে, তো যেখানে জাম্প করানো বোঝাবে
সেই তারটাকে ওরকম ভাবে ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়, ওরকম ভাবে সিম্বল দ্বারা প্রকাশ করানো হয়। তাহলে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব বার করতে হবে। এবং তোমরা খুব ইজিলি দেখতে পাচ্ছ এই সেকশনটাকে যদি তুমি দেখো, এই সেকশনটাকে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এই সেকশনটাকে, সেটা হচ্ছে একটা প্যারালাল সার্কিট দেখতে পাচ্ছি 4 and 4 এর, এবং এই সেকশনটাকে যদি দেখো সেটাও একটা 4 আর 4 এর প্যারালাল কম্বিনেশন দেখতে পাচ্ছি। সো দিস 4 and this 4 gives you 8 and this 4 and this 4 gives you 8 because in parallel connection the capacitance are in additive in nature, তাই তো? প্যারালাল সার্কিটে ক্যাপাসিট্যান্স গুলো আমাদেরকে সিম্পল যোগ করতে হয়, তাই তো? তাহলে তুমি যেটা করতে পারো, এটা তুল্য যে পিকচার হতে পারে সেটা হচ্ছে দেখো এরকম হবে। সেটা এইখানে একটা তুমি 8 মাইক্রোফ্যারাড পাচ্ছ এবং তলায় একটা 8 মাইক্রোফ্যারাড পাচ্ছ, এবং এই মাঝখান থেকে একটা আছে তোমার 4 মাইক্রোফ্যারাড, দ্যাট ইজ এই পয়েন্টটাকে তোমার বি বলেছে, এবং এটাকে এখানেও কানেক্ট করে দাও, সেটা পয়েন্ট বি, এবং এই পয়েন্টটা হচ্ছে কি আমাদের এ, এটার মধ্যে গ্যাপ আছে। আর এইখান থেকে একটা ডায়াগোনাল ওয়াইজ আরো একটা রেজিস্ট্যান্স ছিল, যেটা আমি 4 বলেছি, 4 ছিল, আর এই দুটো 8 ছিল। এবার তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো এই পয়েন্ট, এই লাইন বরাবর আর অন্য কোনো ক্যাপাসিট্যান্স নেই, অন্য কোনো ক্যাপাসিট্যান্স নেই। তার মানে এ পয়েন্ট যদি এখান থেকে যাত্রা শুরু করে তাহলে হোল লাইন ইজ ফর এ, অর্থাৎ এই পুরো লাইনটা হচ্ছে এর লাইন, অর্থাৎ এই পুরো সব জায়গার পোটেনশিয়ালটা হচ্ছে সেম পয়েন্ট, দ্যাট ইজ হচ্ছে আমরা বলতে পারবো সব কটা পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট। এবং এখানকারও সিমিলারলি এখানকার প্রত্যেকটা জায়গায় কোনো আর অন্য কোনো ক্যাপাসিট্যান্স নেই বা অন্য কোনো কানেকশন নেই, তার মানে আমরা বলতে পারবো দ্য হোল লাইন ইজ ফর বি লাইন, দ্য হোল লাইন ইজ ফর বি লাইন অর বি পয়েন্ট। তার মানে এই পুরো প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা পয়েন্ট হলো বি রাজত্ব করছে, আর এই প্রতিটা লাইনের ওপরে এ রাজত্ব করছে। তাহলে এইটার তুল্য সার্কিট কি হতে পারে? তাহলে এটার তুল্য সার্কিট কি এরকম হতে পারে না? তাহলে এটা তুল্য সার্কিট এরকম হতে পারে, দ্যাট ইজ এ আমি একটা নিয়ে নিলাম, এখান থেকে একটা 8 টেনে দিলাম, আবার এইটা দেখো এ থেকে শুরু আর এই চারটা দ্যাট ইজ বি তে গিয়ে শেষ, তাহলে এ থেকে শুরু বি তে গিয়ে শেষ, আবার দেখো এইটা এ থেকে শুরু আবার গিয়ে বি তে শেষ, তাহলে তুমি এখান থেকে আবার টানতে পারো এ থেকে শুরু গিয়ে বি তে শেষ, বিকজ এটা আমরা এ বলছি, এটা আমরা বি বলছি। আর তলারটা দেখো সেটাও এ থেকে শুরু বি তে গিয়ে শেষ, তাহলে এটা 8, এটা 8, মাঝের দুটো 4 4 4 4, ঠিক আছে, মাঝের দুটো 4 4। সো নেট রেজাল্ট কি এখন? প্যারালাল সার্কিট। সো এ আর বি বিন্দুর মধ্যে তুল্য ক্যাপাসিট্যান্স কি হবে? 8 4 4 4 8 8 4 4 8, দ্যাট ইজ অফ 24। সো সি অফ এ বি যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 24 মাইক্রোফ্যারাড, এন্ড তোমাদের অপশন হচ্ছে কি এ, ঠিক? সো অপশন হচ্ছে কি এ, তাহলে তোমাদের 24 মাইক্রোফ্যারাড, দ্যাট ইজ 38 দাগের ফ্রম ছায়া বুক আমাদের অ্যান্সার মিলে গেছে। চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো তাহলে ভিডিও তো থাকছেই, তোমরা একটা রিব্যাক করে নিয়ে দেখে নিও। গট ইট? চলো নেক্সট কোশ্চেন। সো এবার দেখো কোশ্চেন নাম্বার 39। এখানেও একটা আমাদের ফিগার গিভেন আছে এবং সেটার রেসপেক্টে আমাদের এ আর বি বিন্দু রেসপেক্টে আমাদের কিন্তু ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ফাইন্ড আউট করতে হবে, যেখানেও কিন্তু আমাদের তুল্য ধারকত্ব বের করতে হবে। সো তুল্য ধারকত্ব বার করার জন্য এখানে তোমাদের হয়তো এই পিকচারটা একটু অন্যরকম লাগছে, অড পিকচার, এতদিন এরকম পিকচার আমরা দেখিনি। সো এরকম যখন পিকচার দেখিনি তাহলে এটার সম্পর্কে নিশ্চয়ই কিছু নতুন ইনফরমেশন থাকতে পারে। সেই নতুন ইনফরমেশনটা হলো যখনই কোনো একটা লাইনের সাথে এইরকম কোনো কিছু থাকবে, অথবা যদি এইরকম কিছু থাকে, কোনো একটা লাইনের শেষে এরকম লাইন যদি এসে থাকে, অর্থাৎ এরকম যদি ডট ডট করতে মিশে যায় এবং এরকম যদি থাকে, তাহলে এইগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় গ্রাউন্ডেড, অর্থাৎ সেই তারটা মাটির সঙ্গে যুক্ত। অর্থাৎ সেই তারটা মাটির সঙ্গে যুক্ত করার অর্থ হলো রিয়েলে কি মাটির সাথে যুক্ত করতে হবে? তুমি অন্যভাবেও করতে পারো, মানে
you have to making the potential of this point is equals to 0. এটাই হচ্ছে সারমর্ম। গ্রাউন্ডেড কথার অর্থ হলো, বিকজ তোমরা জানো পৃথিবীর বিভব শূন্য ধরা হয়, এবং পৃথিবীর বিভব যদি শূন্য ধরা হয় এবং যদি গ্রাউন্ডেড করা হয়, তাহলে সে পয়েন্টটা পৃথিবীর রেসপেক্টে বা পৃথিবীর সঙ্গে কানেক্টেড হলো, তাহলে তার বিভব এখন কত হওয়া উচিত? শূন্য হওয়া উচিত না? তার মানে এই কানেকশনটাকে বলে গ্রাউন্ডেড কথা। আর গ্রাউন্ডেড করা মানে কি রিয়েলি পৃথিবীর সঙ্গে কানেক্ট করা হয়? সেটা নট নেসেসারি। শুধু আমাকে এইটাই করতে হবে, তার পোটেনশিয়ালটাকে শুধু 0 বানাতে হবে। কি করব? এই পোটেনশিয়ালটাকে 0 বানাবো। অর্থাৎ এই বিন্দুর পোটেনশিয়াল 0, অর্থাৎ এবং এই বিন্দুর পোটেনশিয়াল 0, দ্যাট ইজ আ বিভব 0। তাহলে আমরা বলতে পারি না ওই দুটো आपस में কানেক্ট है। गॉट इट माय वर्ड्स? তাহলে এই দুটো পয়েন্ট आपस में कनेक्टेड है। তাহলে आपस में जब कनेक्टेड है तो हमारा तुल्य चित्र कैसा होगा? তো তুল্য চিত্র যেটা হবে সেটা আমাদের কিন্তু এইরকম টাইপের দেখতে লাগবে। সো এখান থেকে আমাদের 2 এসছে, এখান থেকেও আমাদের নিশ্চয়ই 2 এসছে, এবং এই পয়েন্টটা ছিল এ এবং এই পয়েন্টটা ছিল বি, এবং এইখান থেকে একটা 2 ছিল যেটা গ্রাউন্ডেড, এবং এখান থেকে একটা 2 ছিল যেটা গ্রাউন্ডেড। ग्राउंडेड মানে सेम पोटेंशियल মানে आपस में कनेक्टेड है। सो आपस में कनेक्टेड মানে হলো তুমি এখানে 2 করতে পারো, এই দুইটা এখানে করে দাও, এখানে 2 করতে পারো, এবং এই লাইনটা নিয়ে গিয়ে এখানে 2 করতে পারো, এবং পয়েন্ট ইজ লাইক নাও, এবং দ্য সার্কিট ইজ দেখতে হচ্ছে এরকম দেখতে হবে সার্কিটটা। সো তাহলে তোমার এ আর বি বিন্দুর মধ্যে কিন্তু মানে ক্যাপাসিট্যান্স ফাইন্ড আউট করতে হবে। তাহলে তুমি কিন্তু এটা হারিয়ে ফেলতে পারো না। কোনটা? এ আর বি বিন্দুটাকে হারিয়ে ফেলতে পারো না। তাহলে তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো, এবার তুমি যদি এইটাকে একটু মুছে দাও এবং তোমরা আগেই এ বিন্দুটাকে চুজ করে নাও এবং বি বিন্দুটাকে চুজ করে নাও। গট ইট মাই ওয়ার্ডস? এবার তোমরা এইটাকে যদি ভুলে যাও, এইটাকে ভুলে যাও, আর এইটাকে যদি ভুলে যাও, তাহলে এ আর বি বিন্দুর মধ্যে কোনো ডিস্টার্ব এসছে? কোনো ডিস্টার্ব আসেনি। ভুলে গেলেও আমাদের কোনো ডিস্টার্ব আসেনি। যেই ডিস্টার্ব আসেনি, দ্যাট মিনস উই ক্যান সে দিস টু ক্যাপাসিটার আর ইন প্যারালাল কানেকশন। তাহলে এই 2 and 2 কিসে আছে? প্যারালাল কম্বিনেশন আছে। 2 যদি প্যারালাল কম্বিনেশনে থাকে, তাহলে তারা এ আর বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত দেবে? নিশ্চয়ই 4 দেবে। তাহলে আমরা 4 লিখতে পারি, বিকজ এটা হলো প্যারালাল কানেকশন। ঠিকঠাক। এবারে তুমি লক্ষ্য করো, এ আর বি বিন্দুর মধ্যে এই দুটো কিন্তু আমাদের ক্যাপাসিট্যান্স আছে। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে আমাদের দুটো ক্যাপাসিট্যান্স আছে, এবং লাইক দিস। ঠিক। এবং বিটাকে তুমি এখানে নাম দিয়ে দাও, এটাকে তুমি এখানে নাম দিয়ে দাও। তাহলে কোয়াইট সিম্পল নাও। একটা খতরনাক দেখতে চিত্র, সেটা এখন এরকম দেখতে চলে আসছে। তাহলে যদি এরকম দেখতে চলে আসে, এই দুটো কিসে আছে এখন? এই দুটো এখন আমাদের শ্রেণীতে আছে, এবং শ্রেণীতে তুল্য আমাদের ক্যাপাসিট্যান্স কিভাবে বার করতে হয় না, C1 C2 বাই অফ C1 প্লাস C2 হয়। তাহলে এটা হচ্ছে কি 2, এটা হচ্ছে 2, তাহলে 2 2 4, নিচে আবার 4 বসলো, 2 2 করে 4, 2 প্লাস 2 4, তাহলে 1 চলে আসলো। তাহলে তুমি এই জায়গাটা রিমুভ করে তুমি যেটা বসাতে পারো, একটা 1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর বসাতে পারো। তাহলে নাও এ আর বি বিন্দুর মধ্যে দুটো ক্যাপাসিটর আছে, যারা আবার হচ্ছে প্যারালাল সার্কিটে আছে। তাহলে প্যারালাল সার্কিটে যেই থাকলো, অর্থাৎ CAB তোমার আলটিমেট আনসার, তাহলে 5 মাইক্রোফ্যারাড আসলো, বিকজ both are in parallel combination and parallel combination gives you 5 microfarad answer. ठीक-ठाक? I hope clear? चलो, moving to the next question, that is a question number 40. तो चलो 40 দেখে কোশ্চেন প্র্যাকটিস করা যাক। তাহলে কোশ্চেন 40 কি বলেছে না, বলেছে সি ধারকত্বের 3টি ধারককে প্রথমে শ্রেণী সমবায়ে কানেক্টেড করা হয়েছে এবং পরে সমান্তরাল সমবায়ে কানেক্ট করা হয়েছে, এবং বলা হয়েছে পরে তুল্য ধারকত্ব ওদের মধ্যে যেটা হবে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে কিন্তু n গুণ। ঠিকঠাক? এবং ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য n। তোমাকে সেই n এর ভ্যালু বার করতে হবে। এবং তোমরা নিশ্চয়ই জানো, যেহেতু হচ্ছে কি যদি কোনো আমরা ক্যাপাসিটরকে সিরিজে ব্যবহার করি এবং তার তুল্য ধারকত্ব বার করতে হয় 1/C1 1/C2 1/C3 এরকম ডট ডট করে চলতে থাকে।
ফলে যত কিন্তু আমরা তুল্য মানে ক্যাপাসিটার অ্যাকচুয়ালি যত আমরা ক্যাপাসিটার সিরিজে ব্যবহার করব তত কিন্তু তাদের ধারকত্ব আস্তে আস্তে করে কিন্তু ফল করতে থাকবে, অর্থাৎ কমতে থাকবে। কিন্তু যদি আমরা সিরিজে না ব্যবহার করে যদি প্যারালাল সার্কিটে ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, ধারকত্ব বার করার সময় আমরা কিন্তু সেগুলোকে যোগ করতে চাই। ফলে নিশ্চয়ই তুল্য ধারকত্ব ইন্ডিভিজুয়াল ধারকত্বের থেকে বেশি হবে। লাইক ফর এক্সাম্পল কি, একটা 2, একটা 3, একটা 4 মাইক্রোফ্যারাডের 3টে ধারকত্ব তুমি যদি প্যারালাল সার্কিটে ইউজ করো, তাহলে 2, 3 আর 4 তাহলে যোগ করলে কত হবে, 9 হবে। তাহলে তুল্য ধারকত্ব প্রত্যেকের থেকে বেশি এসছে। কিন্তু যদি ওই 2, 3, 4 ধারকত্বগুলোকে তুমি যদি শ্রেণী সমবায় কানেক্ট করো 1/2, 1/3, 1/4, তাহলে তুল্য ধারকত্ব যেটা আসবে প্রত্যেকের থেকেই ছোট আসবে। তাহলে এখানে যে সম্পর্কটায় n গুণ বলেছে, তাহলে এটা থেকে আমরা বুঝতেই পারছি যে nটা আমাদের কিন্তু কার সাথে যাবে, শ্রেণী সমবায়ের সাথে যাবে, যখন আমরা সমীকরণ আকারে বসানোর চেষ্টা করব। দেখে নাও কি হতে পারে। সো তোমরা যদি সি ধারকত্বের 3টে ধারককে প্রথমে সমান্তরাল সমবায়ে ব্যবহার করো, তাহলে সি প্যারালাল আসবে কিন্তু সি প্লাস সি দ্যাট ইজ 3c হয়ে গেল। এবারে সি ধারকত্বের 3টেকে তুমি যদি সিরিজে ব্যবহার করো তাহলে এইখানটায় কিন্তু আমাদের তুল্য ধারকত্ব যেটা আসবে সেটা হচ্ছে নিশ্চয়ই আসবে 1/cs। যদি একবারে করি 1/c 3টে যোগ ফর্মে আসবে, তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু 3/c। তাহলে cs c/3। এটা মাইক্রোফ্যারাড লিখতে পারো বা নাও লিখতে পারো, সেটা চয়েস তোমার। এবার তুমি ভালো করে লক্ষ্য করো, তাহলে এখানে cs c/3, এখানে cp হচ্ছে 3c। তাহলে কোনটা বড়, cs টা ছোট এবং cp টা বড়। তাহলে তুমি যদি এদের মধ্যে সম্পর্ক জেনে থাকো যে n গুণের সম্পর্ক আছে, তাহলে তুমি নিশ্চয়ই লিখতে পারো cp সমান n ইন্টু cs। cp এবার বসিয়ে দাও 3c, n এর জায়গায় n থাকলো, cs এর জায়গায় c/3 বসলো, c ক্যান্সেল হলো, so n becomes 9. So your value of n is equals to 9. ঠিকঠাক, your value of n equals to 9 and here goes option C. ঠিকঠাক, आया ना मजा, बहुत सिंपल अंक। सो चलो পরের দাগের অঙ্কে যাওয়া যাক। দ্যাট ইজ 41। সো কোশ্চেন নাম্বার 41। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে যেটা বলা হয়েছে যে প্রতিটা ধারকত্ব হচ্ছে কি সি, এবং সি ধারকত্বে এরকম একটা ফিগার কমপ্লিকেটেড দেওয়ার চেষ্টা করেছে ওরা। এবং প্রথমে একটা ধারক আছে, পরে দুটো, পরে তিনটে, পরেরটা নিশ্চয়ই 4টে হবে, তারপরটা 5টা হবে, তারপরটা 6টা হবে, এরকম করতে করতে n টার্ম পর্যন্ত গেছে। অর্থাৎ লাস্ট যে ফিগারটা হবে সেখানে n খানা ধারক আছে, ঠিক আছে। সো যদি এরকম থাকে এবং n খানা এরকম লুপ হতে যাচ্ছে, তাহলে তুমি যদি এরকম ভালোভাবে দেখো, তাহলে প্রথমে একটা আছে, তারপরটা দুটো আছে, তারপরটা তিনটে আছে, এবং এই দুটো কিভাবে কানেক্টেড আছে, তারা হচ্ছে কি সেম পয়েন্ট থেকে দুটো ধারক শুরু হয়েছে এবং সেম পয়েন্ট থেকে শেষ হয়েছে। তাহলে দুটো ধারক কিসে থাকবে, নিশ্চয়ই হচ্ছে কি আমাদের প্যারালাল কম্বিনেশনে থাকবে। এবং প্যারালাল কম্বিনেশনে থাকা মানে হলো এই তুল্য ধারক দুটোর তুল্য ধারকত্ব সেটা হলো 2c, বিকজ দুটো আছে। এখানে আছে কত, 3c, আর এখানে তোমার একটা c, তাহলে পরেরটা 4টে থাকবে, নিশ্চয়ই আসবে 4c। এবার যদি খুব ভালো করে ভাবো, তাহলে তোমার কিন্তু তুল্য পিকচারটা এইরকমই আসছে। এটা হলো আমাদের c, তারপরেরটা দেখো এই দুটোর মধ্যেই থাকছে 2c, তাহলে এখানটায় আমাদের 2c, এখানটায় আসবে আমাদের একটা 3c, এটা 3c, এটা 2c, এটা c, তারপরেরটা আসবে নিশ্চয়ই 4c, এরকম ভাবে থাকবে। এবং এইটা আবার a বিন্দু, এটা আমাদের b বিন্দু, এবং এইটা ডট ডট করে কিন্তু n টার্ম পর্যন্ত চলছে। তাহলে প্যারালাল ইটসেলফ বিকামস প্যারালাল, বিকজ এইটা একটা প্যারালাল, এইটা একটা প্যারালাল, এখানে একটা প্যারালাল থাকবে। সেই প্যারালাল সার্কিট গুলো কিন্তু ইটসেলফও এখন তাদের তুল্য ধারকত্ব গুলো এ আর বি বিন্দুর মধ্যে কিন্তু প্যারালাল হয়ে গেছে। তাহলে যেহেতু প্যারালাল হয়ে গেছে, তাহলে এ আর বি বিন্দুর মধ্যে যে তুল্য ধারকত্ব CAB, ক্যান উই রাইট লাইক দিস? বিকজ এ আর বি বিন্দুর মধ্যে দেখো সবাই প্যারালাল, তাহলে c প্লাস 2c প্লাস 3c প্লাস 4c
প্লাস অফ ডট ডট করে এন টার্ম পর্যন্ত যাবে, বিকজ এরকম এন খানা থাকবে এবং সেখানে লাস্টেরটা কি পাবো, এনসি পাবো, এবং লাস্টের যে রেজিস্ট্যান্সটা এই তুল্য ধারকত্বটা পাবো সেটা কিন্তু আমরা এনসি পাবো। গট ইট মাই ওয়ার্ডস? এরকম এন খানা থাকবে এবং লাস্টের যে এরকম একটা আবার খাঁচা থাকবে সেখানেও এন খানার ধারক থাকবে এবং তার ধারকত্ব এনসি হবে, এবং সেই এনসিটা এটা পেয়েছি। এবারে তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো, এখান থেকে যদি সি কমন তুলে নিই তাহলে এটা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস অফ 4 প্লাস অফ ডট ডট করে এন খানা চলছে, তাহলে প্লাস এন পর্যন্ত চলছে। এবং এটা কি দেখতে পেয়েছি, প্রথম এন খানা অখণ্ড সংখ্যার যোগফল। ইউ নো দ্য ফর্মুলা, প্রথম এন খানা অখণ্ড সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস 1/2। সো দিস ইজ দ্য অ্যান্সার হবে। তাহলে সি এ বি সেটা দাঁড়াচ্ছে তোমাদের সি, এবং এই যোগফলটা দাঁড়াচ্ছে n, এবং এই যোগফলটা দাঁড়াচ্ছে যেটা n ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2। সো আলটিমেট অ্যান্সার কি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমাদের এখানে লিখছি, সেটা nc n প্লাস 1/2, nc n প্লাস 1/2, দ্যাট ইজ অপশন নাম্বার ডি। দ্যাট ইজ অপশন নাম্বার ডি তোমাদের হচ্ছে একটা আনসার। সো আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি। চলো এবার মুভিং টু দ্য নেক্সট প্রবলেম, দ্যাট ইজ অফ 42। চলো দেখো, তিনটি ধারককে যখন, দ্যাট ইজ অফ কোশ্চেন নাম্বার 42, তিনটি ধারককে যখন আমরা শ্রেণীতে ব্যবহার করেছি তখন তাদের তুল্য ধারকত্ব দাঁড়িয়েছে 2 মাইক্রোফ্যারাড, এবং তাদের মধ্যে থেকে একটা ধারককে যখন বের করে নিয়েছি তখন কিন্তু আমাদের তুল্য ধারকত্ব দাঁড়িয়েছে 3 মাইক্রোফ্যারাড। তাহলে আমাদের যেটা বের করে নেওয়া হয়েছে তার ধারকত্ব কত সেটা আমাদের জানতে চেয়েছে, ঠিক? সো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যেন কোশ্চেনটা খুবই কঠিন, বাট জাস্ট সি মাই অ্যাপ্রোচ, দেন ইউ উইল জাস্টিফাই whether it is hard or not, এটা কঠিন ছিল কি কঠিন ছিল না, ঠিক আছে? তাহলে তোমরা ফার্স্ট অফ অল কি করবে, তিনটে ধারকত্বকে ধরে নাও, তাহলে C1 C2 and C3। তাহলে তিনটে ধারক এবং যাদের ধারকত্ব C1 C2 C3 সেটা আমরা ধরে নিলাম। ধরে নেওয়ার পরে যখন তিনটে ধারককে আমরা ফার্স্ট কেসে শ্রেণীতে ব্যবহার করেছি তখন আমরা C1 ধরলাম, না সরি আমরা C ধরি, এবং সেটা 1/C1 প্লাস অফ 1/C2 প্লাস অফ 1/C3, এবং এই ক্ষেত্রে তুল্য ধারকত্ব যেটা ছিল সেটা হচ্ছে আমাদের 2 মাইক্রোফ্যারাড। তাহলে ইউ ক্যান পুট দ্য ভ্যালু অফ হিয়ার and 1/C1 plus of 1/C2 plus of 1/C3, ঠিকঠাক 1/C3, এটাকে ইকুয়েশন 1 বলে দাও। নাও এবারে যখন একটা ধারককে সরিয়ে নেওয়া হয়েছে, লেটস সে C3 is removed, that is C3 কে সরিয়ে নেওয়া হলো, ঠিক আছে? তো C3 কে সরিয়ে নিলে তাহলে একটা নতুন ধারকত্ব পাবো, এবং সেই ধারকত্বটাকে আমরা C প্রাইম বললাম, এবং সেটাকে আমরা লিখতে পারি 1/C1 প্লাস অফ 1/C2, এটা লিখতে পারি 1/C1 প্লাস অফ 1/C2, এবং এই C প্রাইম এখন কিন্তু 3 মাইক্রোফ্যারাডের সঙ্গে সমান। তাহলে তোমরা এখানে বসাতে পারো 1/3 1/C1 প্লাস অফ 1/C2, এটাকে ইকুয়েশন 2 বলে। নাও ইকুয়েশন 2 এর ভ্যালুটাকে নিয়ে গিয়ে ইকুয়েশন 1 এ বসিয়ে দাও, ইকুয়েশন 2 থেকে নিয়ে গিয়ে ইকুয়েশন 1 এ বসিয়ে দাও। তাই 2 থেকে ভ্যালুটা নিয়ে যদি 1 এ বসায় তোমরা এইটার উপরে ফোকাস করো, তাহলে 1/C1 প্লাস 1/C2 1/C1 প্লাস 1/C2, তার ভ্যালু হচ্ছে 1/3। তাহলে ইউ ক্যান রাইট হিয়ার ফ্রম ইকুয়েশন 1, এই 1 থেকেই তোমরা লিখতে পারো হাফ, এবং এই পুরো সিস্টেমটার জায়গা বসাতে পারো 1/3 প্লাস অফ 1 কিন্তু C3। তাহলে এটা হাফ মাইনাস অফ 1/3 সেটা 1/C3, that is 3 minus 2/6 সমান 1/C3, and now you can see that is C3 is equals to 6. So ভীষণ ইজি টাইপের প্রবলেম। সো দেখতে হয়তো কঠিন লাগছিল বা ভাবতে কঠিন লাগছিল, কিন্তু ইট ইজ ভেরি ভেরি ইজি। ওকে, চলো এবার আমরা নেক্সট প্রশ্নের দিকে যাই, এবং হিয়ার তোমাদের অপশন নাম্বার ডি, ঠিকঠাক? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, এবং সেটা হলো 43। সো দেখো কোশ্চেন নাম্বার 43, এখানে দেখো এরকম ভাবে একটা ছবি দেওয়া হয়েছে, পিকচার,
এবং যে সিস্টেমটার আমাদের তুল্য ধারকত্ব জানতে চেয়েছে, ঠিকঠাক। সো এই ক্ষেত্রে আমরা কি জানি না, এই ক্ষেত্রে আমরা জানি যে যদি এন খানা পরস্পর অল্টারনেটিভ পাথ থাকে, অর্থাৎ এন খানা একই পাথ থাকলে কিন্তু হবে না, এন খানা অল্টারনেটিভ পাথ থাকতে হবে। দ্যাট ইজ একটা অন্তর ডিফারেন্ট পাথ যদি থেকে থাকে, লাইক দিস, একটা যদি সবুজ কালার, একটা নীল কালার, একটা সবুজ একটা নীল, এইরকম ভাবে ভাবতে হবে তোমাকে, অর্থাৎ দুটো ডিফারেন্ট প্লেট থেকে আসবে। মানে তুমি যদি এরকম ভাবে ভাবো, একটা থেকে এটা আসলো, এটা আসলো, এরকম দুটো পরপর, এবং তলা থেকে যেটা যাচ্ছে সেটা এইখানে শুরু হলো এবং তারপর এরকম আসলো, তাহলে দিস টু লাইন আর ড্রন ফ্রম কিন্তু সেম প্লেট, অর্থাৎ সেম প্লেট থেকে তাদেরকে এই দুটো লাইনকে নেওয়া হয়েছে, তাহলে কিন্তু এরা ক্যাপাসিট্যান্স ফর্ম করে না, বিকজ ক্যাপাসিট্যান্স ফর্ম হতে গেলে দুটো ডিফারেন্ট প্লেট চাই। দ্যাট ইজ আমরা জানি, আমরা হচ্ছে এটার প্রিভিয়াস লেকচারে, দ্যাট ইজ অফ পার্ট নম্বর 5-এ, সেখানে আমরা তুল্য ধারকত্ব বার করতে শিখেছিলাম, সেখানে আমরা এই সমস্ত কথাগুলো ডিসকাস করেছি। সো আমরা যেটা বলতে চাইছি, এখানে যেহেতু এইটা থেকে একটা অল্টারনেটিভ এবং এইটা থেকে এসে একটা অল্টারনেটিভ করতে গেছে, যদি এন খানা এরকম থাকে পাত, তাহলে n-1 খানা পাতের জন্য আমাদের তুল্য ধারকত্ব ক্যালকুলেট করতে হয়। দ্যাট ইজ এখানে দেখো তুমি পাত নাম্বার যেটা, সেটা হচ্ছে দেখো 9 খানা আছে, তাহলে আমাদের নিশ্চয়ই n-1 দ্যাট ইজ অফ 8 খানা পাতের জন্য আমাদের তুল্য ধারকত্ব বের করা উচিত। বা তুমি এইভাবেও ভাবতে পারো, যেহেতু 9 খানা পাত আছে, তাহলে গ্যাপ কটা থাকবে, 8 খানা থাকবে। দ্যাট ইজ এইটার মধ্যে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম হবে, এইটার মধ্যে হবে, এটার মধ্যে হবে, এটার মধ্যে হবে, এটার মধ্যে হবে, এটার মধ্যে হবে, এবং এটার মধ্যে হবে, এবং এটার মধ্যে হবে। তাহলে কটা হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 এইভাবেও ভাবতে পারো, অথবা 9 খানা পাত আছে এবং 9-1 দ্যাট ইজ অফ 8 খানা। সো আমাদের তুল্য ধারকত্ব হবে সি ইকুইভ্যালেন্ট, সেটা হলো 8 ইন্টু সি, যেখানে সি হলো একটা কম্বিনেশনের জন্য তুল্য ধারকত্ব, যেখানে সি হলো একটা কম্বিনেশনের জন্য তুল্য ধারকত্ব, এবং সি সমান আমরা জানি এপসাইলন নট আলফা বাই ডি। এটা কেন আমরা ইউজ করছি, কারণ এটা হচ্ছে কি এসআই পদ্ধতির তুল্য ধারকত্ব, কিন্তু এখানে তো দেয়া আছে গিভেন ভ্যালু সিজিএস, বাট তোমরা যদি অপশনগুলো লক্ষ্য করো, সেগুলো কিন্তু ফ্যারাডে দিয়েছে, পিকো ফ্যারাড এরকম সিস্টেমে দিয়েছে। ফ্যারাড কিন্তু এসআই পদ্ধতিরই একক, এবং পিকো হচ্ছে কি এসআই পদ্ধতির মধ্যে একটা স্কেলিং। তাহলে আমাকে কিন্তু সমস্ত জিনিসগুলোকে কনভার্ট করে সিজিএস থেকে এসআইতে নিয়ে আসতে হবে। সো দ্যাট ইজ হোয়াই আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, ঠিক। তাহলে এইটা যদি এত সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে এটার মিটার কি হবে, 885 ইন্টু নিশ্চয় 10⁻² মিটার, এবং ক্ষেত্রফল যেহেতু 5 সেন্টিমিটারের স্কোয়ার, তাহলে আলফা ইকুয়ালস টু হবে 5 ইন্টু 10⁻⁴ মিটারের স্কোয়ার, বিকজ সেন্টিমিটার স্কোয়ার মানে কি সেমি ইন্টু সেমি, এবং একটা সেমিকে মিটারে আনতে গেলে 10⁻² দিয়ে গুণ করতে হয়, তাহলে আরো একটা সেমি পড়ে আছে, তাহলে আরো একটা 10⁻² চাই, তাহলে দুটো 10⁻² গুণ অবস্থা থাকলে তারা 10⁻⁴ দেবে। সো দ্যাট ইজ ওয়াই আমরা একসাথে 10⁻⁴ করেছি। তাহলে আমরা এখানে কি করব দেখো, এবার সি এর ভ্যালু এটা জানি, সি হচ্ছে এটা, তাহলে এবার তুমি ভ্যালু বসিয়ে দাও, তাহলে 8 ইন্টু সি দ্যাট ইজ অফ এপসাইলন নট এর ভ্যালু হচ্ছে কি তোমার 8.854 ইন্টু 10⁻12, আলফার ভ্যালু তুমি বসাও ইন্টু 0.885 ইন্টু 10⁻², সরি আলফা তো, সো আলফা দ্যাট ইজ আলফা 10⁻⁴ বাই ডি, ডিটা হচ্ছে কি আমাদের 0.885 ইন্টু 10⁻²। তাহলে আমাদের অ্যান্সার কি আসবে, এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটা তোমাদের অত ফ্যারাড আসবে। আর তোমরা জানো ফ্যারাড থেকে পিকো ফ্যারাড কনভার্ট করতে গেলে 10⁻12 দ্বারা তাকে ভাগ করে দেবে, ঠিকঠাক 10⁻12 দ্বারা ভাগ করে দেবে। হোয়াট ইজ মাই ওয়ার্ডস, ঠিক আছে, চল ঠিকঠাক, বিকজ আমরা জানি এটা
1 পিকোফ্যারাড ইকুয়ালস টু হচ্ছে 10⁻12 ফ্যারাড। তাহলে ফ্যারাড থেকে পিকোফ্যারাড যখন যাবে তাহলে 10⁻12 দ্বারা ভাগ করে দেবে। ঠিক আছে, চলো চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ 44। তো দেখো কোশ্চেন নাম্বার 44, সেটা কি বলেছে দেখো। 44 যেটা বলেছে সেটা হলো 100 মাইক্রোফ্যারাডের একটি ধারককে 8 × 10⁻18 কুলম্ব আধান দেওয়া হলো, তাহলে তাকে সেই আধান দিতে কত কার্য করতে হবে। ভেরি ইজি। তাহলে তোমাদের কি বলা আছে, তোমাদের বলা আছে ধারকত্ব C সমান 100 মাইক্রোফ্যারাড। 100 মাইক্রোফ্যারাড মানে 100 × 10⁻6 ফ্যারাড। ঠিকঠাক, 100 মানে হলো 100 × 10⁻6 ফ্যারাড, এবং তার যে কুলম্ব অর্থাৎ আধান সেটা হলো 8 × 10⁻18 কুলম্ব। এবার আমরা জানি কার্য সমান সমান কিউ আর সি এর মধ্যে যে রিলেশন, দ্যাট ইজ অফ Q²/2c। সো Q²/2c মানে হলো 8 × 10⁻18 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 100 × 10⁻6। নাও ইউ হ্যাভ টু ক্যালকুলেট দিস। এটা দেখো 8 এর স্কোয়ার আছে, দ্যাট ইজ অফ 64, 8 এর স্কোয়ার দ্যাট ইজ অফ 64, and 10⁻18 এর স্কোয়ার দ্যাট ইজ অফ 10⁻36, 10⁻36, আর নিচে আসবে এটা 10 স্কোয়ার এবং 10⁻6 দ্যাট ইজ অফ 10⁻4। তাহলে এটা উপরে উঠে চলে গেল 64 × 10⁻32। এত আমাদের এত ঝুল কার্য হয়েছে, তাই তো। 64 या ऑप्शन में गलत हो गया। ओ 2 का हमने नेग्लेक्ट कर दिया। 2 এখানে একটা 2 ছিল তাই না, বাই 2, এই 2টা আমরা নেগলেক্ট করে ফেলেছিলাম। সো 32 × 10⁻32। বাহ, ভালো তো অ্যান্সারটা। 32 × 32, তাহলে 32 × 10⁻32, দ্যাট ইজ অপশন এ, তাই তো। ইয়েস, অপশন এ ইজ ইয়োর আনসার। চলো এবার পরের দাগের কোশ্চেন দেখা যাওয়া যাক। সেটা আবার EIEEE 7 এ এসেছিল এবং এটা এসেছিল EIEEE 3 তে, দ্যাট ইজ অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম ছিল, তাই তো। তারপরে EIEEE বিকামস JEE মেন ইন 2013 আই থিঙ্ক। ঠিকঠাক, চল তাহলে কোশ্চেন নাম্বার 45 কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 45 বলেছে যে একটি সমান্তরাল পাত ধারককে একটা ব্যাটারি দ্বারা আহিত করা হচ্ছে এবং যতক্ষণ না তার ব্যাটারির দুপ্রান্তের বিভব প্রভেদ ব্যাটারির তড়িৎচালক বলের সাথে সমান হয়। এটা পয়েন্ট টু বি নোটেড। ব্যাটারির পাত ধারকের দুপ্রান্তের তড়িৎ বিভব প্রভেদ মানে বিভব প্রভেদ ব্যাটারির তড়িৎচালক বলের সঙ্গে যতক্ষণ না সমান হয় ততক্ষণ পর্যন্ত তাকে আহিত করে যাওয়া হচ্ছে। তাহলে ধারকের সঞ্চিত শক্তি আর ব্যাটারি দ্বারা কৃতকার্যের মান কত। ঠিক আছে, তাহলে ছবিটা তুমি যদি আঁকতে চাও তো এটা হলো আমাদের ধারক আর এটা হচ্ছে আমাদের ব্যাটারি। ঠিকঠাক, এটা হচ্ছে কি তুমি ধারকের ধারকত্বকে সি ধরে নাও এবং এটার ব্যাটারি তড়িৎচালক বল ই ধরে নাও। ঠিক আছে, বাই ভি ধরে নাও। এবং আমরা জানি যদি এরকম কম্বিনেশন থাকে তাহলে ব্যাটারি থেকে যে পরিমাণ কার্য করতে হবে ওটাকে আহিত করার জন্য, বা ব্যাটারি যে পরিমাণ কার্য করবে, যদি আমরা ধরে নিই এই ধারকের দুপ্রান্তে কিউ পরিমাণের আধান সৃষ্টি করা হয়েছে বা কোনো একটা প্লেটে কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে এবং তার বিভব প্রভেদ হচ্ছে ভি ছিল ব্যাটারির, তাহলে ব্যাটারি যে কার্য করেছে সেটা ডব্লিউ সমান ভি ইন্টু কিউ হবে। কিন্তু এই ভি বিভব প্রভেদের জন্য এবং এই কিউ আমাদের আধানের জন্য, তাহলে ব্যাটারির দুপ্রান্তে অর্থাৎ ধারকের দুপ্রান্ত অর্থাৎ ধারকে যে সঞ্চিত শক্তি হয় সেটা কিন্তু হাফ কিউভি হয়। নাও প্রশ্ন হচ্ছে এটা যে আমি কার্য দিচ্ছি কিউভি, ব্যাটারি এই কার্যটা সাপ্লাই করছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে, কিন্তু ধারকের শক্তি সঞ্চিত হচ্ছে হাফ কিউভি। তাহলে বাকি হাফটা কোথায় গেল? বাকি হাফটা যেটা হয়, তোমরা যেটা পড়েছো আধান বন্টনের দরুন শক্তিক্ষয় রাশিমালা, তাহলে আধান যখন কোথাও স্টোর করানো হয় বা স্টোর করা হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের আধান
মানে কার্য আমাদের করতে হয়, যার জন্য সেই কার্যটা আমাদের তাপশক্তি রূপে আকারে কিন্তু নষ্ট হয়। সেই কার্য কি হয়, তাপশক্তি আকারে নষ্ট হয়। তাহলে সেই জন্য সেই হাফ পরিমাণ কার্যটা তাপশক্তি হোক বা অন্য কোনো শক্তি আকারে কিন্তু আমাদের নষ্ট হয়েছে। দ্যাট ইজ হোয়াই আমাদের যেটা আমাদের অ্যান্সার জানতে চেয়েছে, ধারকে সঞ্চিত শক্তি অর্থাৎ ডব্লিউ প্রাইম বাই ডাব্লিউ, এইটা রেশিও তোমাদের জানতে চেয়েছে। ডব্লিউ প্রাইম যেটা সেটা হলো হাফ কিউ ভি এবং ডব্লিউ যেটা সেটা হলো ভি কিউ। তাহলে আমাদের অ্যান্সার কি আসছে, কেটা কেটে গেল। তাহলে হাফ বাই 1 দ্যাট ইজ অফ 1:2, দ্যাট ইজ অফ ডব্লিউ প্রাইম ইস টু ডব্লিউ, সেটা হচ্ছে আমাদের 1:2। অর্থাৎ অপশন নাম্বার তোমাদের হবে সি। তাহলে আমাদের রেশিও কি এসছে না 1:2, দ্যাট ইজ আমাদের হচ্ছে কে ধারকে সঞ্চিত শক্তির পরিমাণটা কম এসছে, কিন্তু ব্যাটারি থেকে শক্তি সাপ্লাইয়ের পরিমাণটা কিন্তু বেশি এসছে। সেটা বাকি শক্তিটা কিন্তু আমাদের তাপ শক্তির জন্য ক্ষয় হয়েছে। সো আই হোপ ক্লিয়ার তোমাদের কনসেপ্টটা, এবং আমাদের অপশন নাম্বার সি হয়েছে। এবং আজকে গাড়ে 45 পর্যন্ত আমাদের টার্গেট ছিল, 45 পর্যন্ত আমরা কিন্তু করে ফেলেছি। সো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করব। আর শেষ করার আগে তোমাদের উদ্দেশ্যে একটা কথা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যদি না সাবস্ক্রাইব করো তাহলে এখান থেকে খাল্লাস। সো আই এম জাস্ট জোকিং উইথ ইউ। সো যাই হোক, তোমরা হচ্ছে কে সাবস্ক্রাইব করো, আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। তব তক কে লিয়ে বাই, এবং খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। এবং আবার একটা নতুন সেশন আসবে, সেটা হচ্ছে পার্ট 7 খুব তাড়াতাড়ি।